রুমে এসে আমি হাঁপাতে লাগলাম। বুকে ফু দিতে দিতে আমি হয়রান হয়ে গেছি। যার সামনে পড়তে চাইলাম না, আর তাই হলো। তাও আবার লুকিয়ে লুকিয়ে ধরা পড়ে গেলাম। বাব্বাহ, কি ধারালো আর তীক্ষ্ণ চাহনি ওনার! এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি এই বাড়ির মেয়ে না, চোর। ওনার সামনে পড়তে চাইলাম না, আর তাই হলো। আমি ওনার সামনে আর যাব না। তাই পণ করে নিলাম এখন আর রুম ছেড়ে বের হবো না। তাই রুমের বাইরে একটা সানবোর্ড টানিয়ে লিখে দিলাম, আমার খুব মাথা ব্যথা করছে, তাই আমি একটু ঘুমাবো, তাহলে মাথা ব্যথা সেরে যাবে। আমাকে কেউ বিরক্ত করবে না প্লিজ। তখন শিশিরে সাইনবোর্ড টানানোর পর তার মা এসেছিল তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে, কিন্তু তার মা তার মাথা ব্যথার জন্য তাকে আর ডাকেননি। থাক না, মেয়েটা একটু বিশ্রাম নেই। সকাল থেকে তো আর কম খাটেনি মেয়েটা তার। দুপুর করি এখন বিকেল, ঘড়ির কাটায় এখন 4:30 ছুঁই ছুঁই। সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো শিশির। তার মনটা এখন ফুরফুরে লাগছে ঘুমানোর কারণে, কিন্তু তার এখন বেশ খিদেও পেয়েছে। খাওয়ার জন্য নিচে এসে টেবিলে বসে আছি, কিন্তু এই কি বাড়িটা এত নিস্তব্ধ কেন? সবাই কোথায় গেল? এত কিছু মনে মনে ভাবছিলাম, তখনই বড় মা বললেন, হ্যাঁ রে শিশির, তোর মাথা ব্যথা কমেছে? না হলে আমার কাছে আয়, আমি তোকে মাথা ব্যথার ওষুধ লাগিয়ে দিই। আমি বললাম, না গো বড় মা, আমার মাথা ব্যথা একদম সেরে গেছে। আমার মাথা ব্যথা এখন একদম সেরে গেছে। আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আচ্ছা দিচ্ছি তারা। এই বলে বড় মা রান্নাঘরে চলে গেলেন খাবার আনতে। একটু পরে বড় মা খাবার নিয়ে আসলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাড়িটা তো নিরিবিলি কেন গো বড় মা, সবাই কই? বড় মা আমার কথা দিয়ে মুচকি এসে বললেন, যে সারাদিন দুষ্টুমি করে বাড়িটাকে মাতিয়ে রাখে সেই তো আজকে শান্ত হয়ে আছে, তাই তো বাড়িটা এত নিরিবিলি। আমি বড় মায়ের কথায় ঠোঁট উল্টে ওনার দিকে তাকিয়ে বলি, বড় মা, তুমি কি আমাকে ইনডিরেক্টলি দুষ্টু বললে? যাও, আমি আর তোমার সাথে কথা বলবো না। আরে আমার শাশুড়ি মা, আপনি কি আমার কথায় রেগে গেলেন নাকি? সরি, আপনাকে আর ইনডিরেক্টলি কেন, ডিরেক্টলিও দুষ্টু বলবো না। হয়েছে এবার? হয়েছে। এবার বলো তো বাড়ির সবাই কই? তোর মা আর ছোট ছাদে গেছে। তোর বাবা চাচারা তো অফিসে এখনো আসেনি। আর সকাল গেছে সৌহার্দের সাথে ঘুরতে। ও অনেক বায়না করছিল যে সৌহার্দের সাথে ঘুরতে যাবে, তাই ও সকালকে নিয়ে গেছে। আমি বড় মায়ের কথায় ছোট করে উত্তর দিলাম, ও। তারপর মনে মনে বললাম, যাক বাঁচা গেছে, তাহলে আমাকে আর ওনার সামনে পড়তে হবে না। তারপর বাসা থেকে বেরিয়ে এলাম। উদ্দেশ্য আমার জানের বান্ধবী দিয়ার কাছে যাব। আমাদের বাসা থেকে ওদের বাসায় যেতে 10 মিনিট লাগে। হাঁটছি আর মনে মনে ভাবছি যে দিয়াকে আমার ভাবি বানালে কেমন হয়, তাহলে আমি আর ও সবসময় একসাথে থাকতে পারবো। কারণ ও আমার ভোর ভাইয়াকে অনেক আগে থেকে ভালোবাসে। অবশ্য ও সেটা আমাকে এখনো বলেনি, কিন্তু ও যে আমার বেস্টি, তাই ওর মনের খবর আমি জানবো না সেটা কি করে হয় ভেবে মনে মনে ক্রুর হাসলাম। হাঁটতে হাঁটতে ওদের বাসার গেটে চলে এলাম। এসে দেখি দিয়া আমাকে দেখে দাঁত কেলিয়ে হেসে আমার কাছে আসছে। ও এসে আমাকে বলল, মায়া শোন, ওই যে পাশের বাসার যে পুলিশ কাকু আছে না, তাদের কাছে অনেক আম হয়েছে, চল না গিয়ে ঢিল মেরে নিয়ে আসি। আমিও ওর কথাতে সাইজা নিয়ে ওর সাথে হাঁটতে লাগলাম। আম আমার অনেক পছন্দের, আর চাইলেই তো আর টাকলু পুলিশটা তো আর আমাদের আম দিয়ে দেবে না, তাই লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতে হবে। প্রাচীর টপকে আম বাগানে ঢুকেছি আমি আর দিয়া। দিয়া বাদরের মতো গাছে ঝুলে ঝুলে নিচে আম ফেলছে, আর আমি নিচে বসে বসে তার নিজের ওড়নার মধ্যে পড়ছি। তখনই পেছনে একটা কিছুর আওয়াজ পেলাম, তাই দিয়াকে বললাম, আরে দিওশালি, তাড়াতাড়ি কর, না হলে যে টাকলু এসে পড়বে। তখনই পেছন থেকে কারো রাশভারী কণ্ঠস্বর শুনতে পেলাম, এই মেয়ে, আমি টাকলু। তার কণ্ঠস্বর শুনে আমি দাঁত দিয়ে চিপ্পা কাটলাম। এই রে, এবার আমি শেষ। এতক্ষণে দিয়া নেমে পড়েছে। আমি দ্রুত আমগুলো ওকে দিয়ে দিলাম। তারপর দুজনে মিলে দিলাম দৌড়। কিন্তু একে আমি দৌড়াচ্ছি, তাহলে সামনে কেন এগোচ্ছি না, উল্টে আরো পেছনে চলে যাচ্ছি। দিয়া তো ঠিকই সামনে এগিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পারছি না? মাথায় আবার কেমন ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। পিছনে তাকিয়ে দেখি টাকলু কাকু আমার হাঁটু সমান লম্বা বিনুনি ধরে টানছে, যার কারণে আমি সামনে এগোতে পারছি না। মা গো, বাবা গো, ও ভাইয়া, এবার আমি শেষ। এই টাকলু কাকুর হাতে পড়ে গেছি, এবার বাঁচাও তোমরা আমাকে। আমার যে কত স্বপ্ন, তাকে আর পূরণ হবে না। আমার যে এখনো বিয়ে করা বাকি, বাচ্চা কাচ্চা নাতি নাতনির মুখ দেখা বাকি। আর সবচেয়ে বড় কথা, আমার তো আমার জামাই কি হবে সেটাই জানা হলো না। তার মানে কি আমি আমার না হওয়া জামাইকে দেখতেই পাবো না? আমার যে এখনো ভোর ভাইয়ের বিয়ে ডান্স করাই হলো না। এমা, ডান্স না করলে যে আমার ভাইয়ের বিয়েতে কোনো মজাই হবে না। এর জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমি টাকলু কাকুকে বলতে শুরু করলাম, ভুল হয়ে গেছে গো টাকলু, থুকু কাকা, আর এমন করবো না। তুমি প্লিজ ছেড়ে দাও আমাকে। উনি বললেন, ছেড়ে দেবো তোমাকে? প্রথমে তো আমার কাছে রাম চুরি করেছো, আবার আমাকে টাকলুও বলেছ। এখন তো আমি তোমার বাবার কাছে নালিশ দেবো। সর্বনাশ, এ ব্যাটা যদি সত্যি সত্যি নালিশ দেয় তাহলে? না না, আমাকে এখন এখান থেকে পালাতে হবে। কিছু একটা ভেবে ওনাকে বললাম, কাকা দেখা তো ওখানে কে? উনি তখনই আমাকে ছেড়ে পেছনে তাকলেন। আমি তখনই ওখান থেকে দিলাম এক ভোদো। রাস্তায় এসে আমি হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছি। সামনে তাকিয়ে দেখি দিয়া ক্যাবলামার্কা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর পেছনে দিলাম এক দৌড়। ও আমার সামনে আর আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে দিয়া আর আমি দুজনেই হাঁপিয়ে উঠেছি। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন সালমা আপু, তাহলে সেই চ্যানেলে ফুল পার্ট গল্প পাবেন।